নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 কমপ্লিশন যে প্যাকেজ রয়েছে তোমাদের পূর্ণ মার্ক 50, তারই আজকে আমরা প্রথম ভাষা বাংলা নবম শ্রেণী আলোচনা করছি। তো এইখানে তোমরা একের দাগের যে প্রশ্নগুলো রয়েছে, এইখানে মোট 5টি প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। তো প্রথমেই একের দাগের ঠিক উত্তর বেছে নিয়ে লিখো। 1-এর 1 ঈশান হলো, এইখানে উত্তর পূর্ব কোণকে আমরা ঈশান কোণ বলি। ওকে, এরপর 1-এর 3 আজ আমার সংসার চলবে কিভাবে, প্রশ্নটি করেছে, এইখানে প্রশ্নটি করা হয়েছে ধীবর, অর্থাৎ এইখানে ধীবর কিন্তু প্রশ্নটি করেছে, অর্থাৎ গ অপশানটি সঠিক। তো এখানে দেখবে তোমাদের দুটো খ আছে, তো একটা কিন্তু এখানে গ হবে। ক্লিয়ার? এরপর আমরা 1-এর 3-এর দাগের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি দেখে নেব যে বন্ধুগণ হাসবে না এ কথা বলেছে, এইখানে সঠিক যেটা উত্তর হবে ক ইলিয়াস। ওকে, এরপর 1-এর 4 মাস্টার মশাইয়ের কাছ থেকে একটুকুই আমার নগদ লাভ, বক্তার লাভ হয়েছিল, এইখানে সঠিক উত্তর হবে 10 টাকা। ঠিক আছে, এরপর আমরা 1-এর 5-এর যে প্রশ্নটি রয়েছে, নোঙর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত তা হবে এখানে সাদা মেঘ কালো পাহাড়, সাদা মেঘ কালো পাহাড়, এই ক্ষয়ের অপশানটি সঠিক হয়ে যাবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা 1-এর দাগের এমসিকিউগুলো দেখলাম। এরপর 2-এর দাগের কম বেশি 15টি শব্দে উত্তর লিখো। এইখানে প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 1 করে রয়েছে, মোট 10টি প্রশ্ন রয়েছে 10 মার্কের। 3-এর দাগের প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লিখো। প্রত্যেকটি প্রশ্নের মান এইখানে 3 করে এবং মোট 5টি প্রশ্ন রয়েছে, অর্থাৎ এখানে আমরা বলতে পারি 15 মার্ক টোটাল। 3-এর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লিখো, কম বেশি 150 শব্দে। তো এখানে 2টি রয়েছে এবং প্রত্যেকটির মার্ক কিন্তু 5 করে, মোট 10 মার্কের। 5-এর দাগের রয়েছে একটি প্রশ্ন 150 শব্দের মধ্যে লিখতে হবে, 5 মার্ক রয়েছে, এবং 6-এর দাগের নির্দেশ অনুসারে প্রত্যেকটি প্রশ্নের মান এখানে 1 করে, মোট 5, এবং 7-এর দাগের ভাব সম্প্রসারণ তা আছে 5। তো এই সমস্ত প্রশ্নগুলোর সঠিক নির্ভুল উত্তর আমরা দেখে নেব, তো ভিডিওটিকে স্কিপ না করে পুরোটাই দেখবে। ওকে, এর দাগের কম বেশি 15টি বাক্যে বা 15টি শব্দের মধ্যে উত্তর লেখো। তো এখানে 2-এর 1-এর দাগের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি দেখো, প্রজা চমকিত, প্রজা চমকিত কেন? উত্তর লিখে দেবে, বিধ্বংসী ঝড় বৃষ্টির তাণ্ডবে কলিঙ্গ দেশে সমগ্র প্রকৃতি ধুলোয় ঢেকে যায় এবং শস্যক্ষেতের ফসল নষ্ট হওয়ার প্রচারিত হয়। ঠিক আছে, তো এই জন্যই প্রজা কিন্তু চমকিত। এরপর 2-এর 2 ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি কোথায়? উত্তর হবে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে উল্লেখিত ধীবরের বাড়ি শোক্রাবতারে। ঠিক আছে, এটা হয়ে যাবে উত্তর। এরপর 2-এর 3-এর দাগের যে প্রশ্নটি রয়েছে দেখো, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কারা এ কথা বলতো? উত্তরে লিখে দেবে, ইলিয়াসের যে প্রতিবেশী, ঠিক আছে, ইলিয়াসের প্রতিবেশীরা ভাগ্যবান বলতো। ঠিক আছে, 2-এর 4 মনে হলো মাস্টার মশাই এর কথা, কখন এমনটি ঘটেছে? উত্তরে লিখবে, কথকের মনে মাস্টার মশাইয়ের কথা এসেছিল যখন একটি পত্রিকার পক্ষ থেকে ছেলেবেলার গল্প লেখার ফরমাস এসেছিল। এরপর 2-এর 5-এর দাগের যে প্রশ্নটি রয়েছে, বিরামহীন এই দাঁড় টানা, কবি
দাঁড় টানাকে, এখানে টানা হবে, কয়েকটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, সরি। টানাকে বিরামহীন বলেছেন কেন? উত্তর হবে কবির দাঁড় টানাকে, এটা হয়ে যাবে টানাকে বিরামহীন বলা হয়েছে কারণ কবির এগিয়ে যাওয়ার ইচ্ছেটা কখনো ফুরিয়ে যায় না। এরপর 2-6 দাগের যে প্রশ্নটি রয়েছে, হিন্দি অবস্থিত সেই চেষ্টা করছেন। কোন চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন? উত্তর সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি শীর্ষক প্রবন্ধ থেকে উদ্ধৃত অংশটি গৃহীত। ভাষার নিজস্বতা হলো আত্মনির্ভরশীল থাকা, কিন্তু লেখক দেখেছেন ভাষার মধ্যে বিভিন্ন ভাষার প্রবেশ অব্যাহত, সেই প্রবেশ বন্ধ করার বিষয়েই হিন্দি সাহিত্যিকের চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন। এরপর 2-7 দাগে যে প্রশ্নটি রয়েছে, এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন? উত্তর লিখবে আকাশের 7টি তারা, কবিতায় কবি জীবনানন্দ দাশ, নরম ধানের গন্ধ, কলমি শাকের ঘ্রাণ, হাঁসের পালক, শহরে বন, চাঁদা সরপুটি মাছ, এদের মৃদু আষাঢ়ে ঘ্রাণ, কিশোরের পায়ের গলার মুখাঘাস, লাল বর্ণের ব্যথিত গ্রন্থের ক্লান্ত নীরবতা, এই সমস্ত কিছুরই মাঝেই বাংলা প্রাণের সন্ধান পেয়েছে। এরপর আমরা 2-8 প্রশ্নটি দেখে নেব। 2-8, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে, পত্র লেখক এর দৃঢ় বিশ্বাসটি কি? উত্তরে লিখবে স্বামী বিবেকানন্দের গৃহবিশ্বাস, দৃঢ় বিশ্বাস, এখানে এটা দৃঢ় হবে, ওকে। দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে মিস নোবেল এর এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। এরপর আমরা 2-9 দাগের প্রশ্নটি দেখে নেব। যা গিয়ে ওই ওঠানে তোরা দাঁড়া, সেখানে গিয়ে দাঁড়ালে কোন দৃশ্য দেখা যাবে? উত্তরে লিখে দেবে আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন, উঠানে লাউ মাচাটার পাশে দাঁড়ালে দেখা যাবে ছোট একটা ফুল সন্ধ্যার বাতাসে ক্রমাগত দুলছে। এরপর 2-10, তোর বাড়ি কোথায়? রাধারানী এই প্রশ্নের উত্তর কি বলেছিল? উত্তর হবে রাধারানী বলেছিল, আমার বাড়ি শ্রীরামপুর। এরপর 3 দাগের যে প্রশ্নগুলো রয়েছে, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লিখো। তো এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে 3-1, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। কোন বাণিজ্য তরী বাধা পড়ে আছে, কেন? উত্তরে লিখে দেবে বাণিজ্য ও ব্যবসার সঙ্গে লাভ লোকসানের বিষয়টি জড়িয়ে রয়েছে। জীবিকার জালে আটকে পড়েছে আমাদের জীবন। প্রাচীন ও মধ্যযুগের সওদাগর বাণিজ্য নিয়ে পাড়ি দিত দূর দেশে। এরপর পণ্যের আমদানি রপ্তানির সঙ্গে সংস্কৃতির আদান প্রদান চলত। খুবই সাধারণ সওদাগর নন, তাই তার চরিত্রে রয়েছে সাহিত্যিক স্তম্ভ। সেই স্বপ্ন কল্পনার সাহিত্যিক ভরা তরী নিয়ে কবি পাড়ি দিতে 7 সমুদ্র পাড়ে, দূর দূরান্তে ছড়িয়ে দিতে চান তার সৃষ্টি। তাই এখানে বাণিজ্য তরীর প্রসঙ্গ এসেছে। এরপর আমরা 3 দাগের 2 প্রশ্নটি দেখে নেব। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, প্রাবন্ধিক কেন এমন মন্তব্য করেছেন? তো উত্তরে লিখে দেবে
উদ্ধৃতাংশটি সৈয়দ মুস্তফা আলী রচিত নব সৃষ্টি প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। সংস্কৃত ভাষার আত্মনির্ভরতার কারণ ভাষাবিদ তবে দীর্ঘদিন বিভিন্ন ভাষা নিয়ে চর্চার মধ্য দিয়ে লক্ষ্য করেছিলেন নতুন কোনো চিন্তা, অনুভূতি বা বাস্তবকে বোঝানোর জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা অদ্ভুত অন্য ভাষা থেকে শব্দ ধার করে না। সংস্কৃত ভাষা এক নিজস্ব ধাতু শব্দ একটু অদল বদল সংস্কৃত ভাষা নতুন করে তৈরি করতে পারে। এই বিশেষ ক্ষমতার জন্য প্রাবন্ধিকের মতে সংস্কৃত স্বয়ংসম্পূর্ণ আত্মনির্ভরশীল ভাষা। এরপর আমরা তিনের দাগের প্রশ্নটি দেখে নেব। আমি এই ঘাসে বসে থাকি। কোন সময়ে কবি ঘাসে বসে থাকেন? তখন প্রকৃতির কেমন রূপ তার চোখে ধরা পড়ে? উত্তরে লিখে দেবে সন্ধ্যার সময় কবি ঘাসে বসে থাকেন। কবির চোখে তার অতি প্রিয় রূপসী বাংলা সন্ধ্যার সময় যে রূপ ধরা দিয়েছে তাকে তিনি শব্দের জাদুতে প্রকাশ করেছেন। সবে যখন সূর্য অস্ত গিয়েছে, আকাশে দেখা দিয়েছে সপ্তর্ষি মণ্ডল, তখন অস্তরাগের শেষ আভায় টুকুকে লাল মেঘ বিলীন হয়ে সাগর জলে। দিন রাত্রির সন্ধিক্ষণ কবির মনে হয় যেন এক এলোকেশী কন্যা দেখা দিয়েছে বাংলার নীল আকাশ। মাটির বুকে ধীরে ধীরে নেমে আসা অন্ধকার যেন সেই মেয়ের ছড়িয়ে পড়া কালো চুলের রাশি। কবি তার চোখ, মুখ, নাক অর্থাৎ ইন্দ্রিয় দিয়ে অনুভব করেন সেই ঘনিয়ে আসা আধারকে। শুধু চোখ বা ত্বক দিয়ে নয়, কবি গন্ধ দিয়ে অনুভব করেন সন্ধ্যাকে। এরপর আমরা 3-4 দাগের প্রশ্নটি দেখে নেব। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। উদ্ধৃতাংশে নোটে গাছের প্রসঙ্গ উত্থাপনে আবহমান কবিতায় রূপকথার আবেশ কিভাবে রচিত হয়েছে বিশ্লেষণ করো। তো এখানে উত্তরটি লিখে দেবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী তার আবহমান কবিতায় দেখিয়েছেন যে একদা মানুষ নিবিড় অনুরাগে ঘর বেঁধেছিল প্রকৃতি গ্রাম বাংলায়। পরবর্তীকালে গ্রাম সভ্যতা সমৃদ্ধ নষ্ট হয়ে যায় নাগরিক সভ্যতার আগ্রাসনে, কিন্তু প্রকৃতি যেখানে নিজের হাতে একইভাবে সাজিয়ে রাখা জীবন বয়ে চলে স্বচ্ছন্দে সহজ ছন্দে, আর শহরের ক্লান্ত মানুষেরা শান্তির খোঁজে বারবার ফিরে আসে তার কাছে। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়িয়ায় না, অর্থাৎ তার গ্রহণযোগ্যতা শেষ হয় না। এরপর আমরা 3-5 দাগের প্রশ্নটি দেখে নেব। আর আহারের সংস্থান রইল না। রাধারানী ও তার মায়ের দুর্গতির চিত্র রাধারানী পাঠ্যাংশে কিভাবে চিত্রিত হয়েছে তা উদ্ধৃতাংশের আলোকে আলোচনা করো। উত্তর লিখে দেবে রাধারানী পাঠ্যাংশে দেখা যায় একজন জ্ঞাতির সঙ্গে সম্পত্তি নিয়ে মামলায় রাধারানীর বিধবা মা হাইকোর্টে হেরে যায়। জ্ঞাতি ডিগ্রি জারি করে তাদের পিতৃপুরুষের ভিটে থেকে উচ্ছেদ করে 10 লক্ষ টাকার সম্পত্তি দখল নেন। খরচ এবং পাওনা শোধ বাকি সব অর্থ চলে যায়। গয়না ইত্যাদি বিক্রি করে রাধারানীর মা প্রিভি কাউন্সিলে অ্যাপিল করলেও খাবার জোগাড়ের অবস্থা তাদের আর থাকে না। 4 দাগের যে প্রশ্নটি রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। এবং 4-1 দাগের যে প্রশ্নটি রয়েছে, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, এই প্রাকৃতিক বিপর্যয় কলিঙ্গবাসীর জীবনকে বিপন্ন করে তুলেছিল তা আলোচনা করো।
উত্তর লিখে দেবে চণ্ডীমঙ্গলের সর্বশ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী রচিত অভয়ামঙ্গল থেকে নেওয়া কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশটি কলিঙ্গ দেশে প্রবল বৃষ্টি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। কলিঙ্গ দেশে অবিরাম 7 দিনের বৃষ্টিপাতের সঙ্গে চলে ঝড়ের তাণ্ডব। সমগ্র দেশ জলে প্লাবিত হয়, শস্যক্ষেতের বিপুল ক্ষতি হয়। বৃষ্টিতে প্রজাতির ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়ে। সব বর্ষণের সঙ্গেই অসংখ্য শিল পড়তে থাকে। ভাদ্র মাসে তালের মতো বড় ছেলের আঘাতে ঘরের চাল ভেঙে যায়। দেবী চণ্ডীর আদেশে পবনপুত্র বীর হনুমান ঝড় উঠবে কলিঙ্গ দেশে দূরে ধ্বংসলীলা চালান। তার দাপটে মঠ অট্টালিকা সব ভেঙে খান খান হয়ে যায়। দেবীর আদেশের নদ নদী কলিঙ্গ দেশের দিকে ধেয়ে আসে। বিরাট বিরাট ঢেউয়ের আঘাতে বাড়িঘর মাটিতে পড়ে যায়। জলের স্থলে একাকার হয়ে গিয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। সাপ আশ্রয় হারিয়ে ফেলে ভেসে বেড়ায়। কলিঙ্গ দেশের স্থলভূমি জলপূর্ণ হয়। প্রজারা শঙ্কিত হয়ে পরিত্রাণ পাওয়ার জন্য ঋষি জৈমিনীর স্মরণ করতে থাকে। ঘন কালো মেঘের আড়ালে সূর্য মুখ লুকাইয়া থাকে, ফলে প্রজাদের জীবন দুর্বিষহ হয়ে পড়ে। 7 দিনের অবিরাম বৃষ্টিতে শঙ্কিত এবং বিপদগ্রস্ত কলিঙ্গ দেশের প্রজাদের দুর্দশার চরমে ওঠে। এরপর আমরা 4-2 দাগের চিঠি অনুসরণে স্বামী বিবেকানন্দের বিদেশি ভক্ত এবং অনুগামীদের পরিচয় দাও। উত্তর লিখে দেবে স্বামীজির চিঠিতে যে সমস্ত বিদেশিনীদের নাম উল্লেখ করেছেন তার মধ্যে প্রথমেই তিনি তার শিষ্য মিস নোবেল এর কথা লিখেছেন। তাকে এই তিনি চিঠি লিখেছেন। মিস মার্গারেট নোবেল স্বামীজির কাছে দীক্ষা গ্রহণ করেন এবং তারই আদর্শে ভারতের নারী সমাজের কল্যাণে জীবন উৎসর্গ করেন। কলকাতার বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, যেটির নাম নিবেদিতা বালিকা বিদ্যালয়। মিস হেনরিয়েটা মুলার সাময়িকীকে বেলুড় মঠের স্থাপনের কাজে অর্থ সাহায্য করেছিলেন। মুলারের বাড়িতে স্বামীকে কিছুদিন অতিথি হিসেবে রেখেছিলেন। তিনি আজন্ম মৈত্র মনোভাবাপন্ন। স্বামীজি বলেছেন যে তার কিছুটা রুক্ষ মেজাজি এবং রঞ্জিত, তবে তিনি আবার সহৃদয় অমায়িক। মিসেস সেভিয়ার সম্পর্কে স্বামীজি খুব প্রশংসা করেছেন। তিনি বলেছেন মিসেস সেভিয়ার খুবই স্নেহময়ী, এমনকি তার স্বামী ইংরেজ হলেও ভারতীয়দের ঘৃণা করতেন না, তবে এদের কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই। তারপর 5 দাগে যে প্রশ্নটা হচ্ছে, করভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তারপরও প্রমাণ আজকে পেলাম। প্রফেসর শঙ্কু কিভাবে সেই প্রমাণ পেয়েছেন? উত্তর, সত্যজিৎ রায় রচিত করভাস প্রফেসর শঙ্কু তৈরি অর্নিথন যন্ত্রের মাধ্যমে 2 সপ্তাহের মধ্যে করভার এর অভাবনীয় উন্নতি ঘটেছিল। তারপর থেকেই সেই নিজেকে অন্য সাধারণ কাকেদের থেকে আলাদা মনে করতে শুরু করে। একদিন দুপুরে হঠাৎ খুব বৃষ্টি শুরু হয়, সঙ্গে বিদ্যুৎ বজ্রপাত। 3টে নাগাদ এক কান ফাটানো বাজ পড়ার শব্দ হলে প্রফেসর শঙ্কু জানালার কাছে গিয়ে দেখেন তার বাগানের বাইরে শিমুল গাছটি থেকে ধোঁয়া বেরোচ্ছে। বিকেলে বৃষ্টি থেমে গেলে বাইরের কাকেদের প্রচণ্ড কোলাহল শোনা যায়। সেই অঞ্চলের সব কাক ওই মরা গাছটার কাছে এসে কোলাহল করতে শুরু করে। প্রফেসর তার চাকর প্রহ্লাদকে ব্যাপারটা দেখতে পাঠালে সে ফিরে হবে এটা,
ঠিক আছে। ফিরে এসে জানায় যে ওই গাছটার নিচে একটা কাক মরে পড়ে আছে, তাই কাকেরা এত চেঁচাচ্ছে। বোঝা যায় ওই বাজ পড়ার হলেই ঝাঁকটার মৃত্যু হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যেখানে কাকেরা এসে জড়ো হয়েছে সেখানে করভাস প্রফেসরের ঘর থেকে বেরোনোর কোনো আগ্রহ দেখাননি। সে এক মনে তখন পেন্সিল দিয়ে প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা লিখছিল। এই ঘটনার প্রফেসর শঙ্কু বুঝতে পারেন যে করভাস সাধারণ কাকেদের থেকে আলাদা করে রাখতে চায়। এরপর 6 দাগের নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 6-1 ধাতব প্রত্যয়ের একটি উদাহরণ দাও। যেমন উত্তর হবে চল, যেটা হচ্ছে গমন করা, যুক্ত ই মানে নিচ, অর্থাৎ যুক্ত হয়ে গিয়ে চালি হবে, চল যুক্ত ই চালি। এরপর 6-2 মৌলিক শব্দ বলতে কি বোঝো? এখানে মৌলিক শব্দ হবে, ঠিক আছে। শব্দ বলতে কি বোঝো? উত্তর লিখে দেবে, সংস্কৃত থেকে যেসব শব্দ অবিকৃতভাবে বা পরিবর্তিত আকারে বাংলায় এসেছে তাদের বলা হয় মৌলিক শব্দ। এরপর 6-3 নবগঠিত শব্দকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় এবং কি কি? উত্তর হবে বাংলা শব্দ ভাণ্ডারে নবগঠিত শব্দ 2 প্রকার। প্রথমত মিশ্র বা সংকর শব্দ, দ্বিতীয়ত অনুদিত শব্দ। এরপর 6-4 তামিল শব্দ ভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন দুটি শব্দ লিখো। উত্তর হবে তামিল শব্দ ভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন দুটি শব্দ হলো চুরুট, পিলে। এরপর 7 দাগের ভাব সম্প্রসারণ করো। ধর্মের নামে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। উত্তর হবে মানুষের জীবনে কর্মের পাশাপাশি ধর্ম হলো একটি বড় গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু যখন ধর্ম মানুষের মধ্যে মোহ সৃষ্টি করে তখন সে অন্ধের মতো ধর্মের কুসংস্কার মেনে চলে, যার জন্য নিজের জীবনের পাশাপাশি অন্যের জীবনে তার প্রভাব বিস্তার করার চেষ্টা করে। মানুষের মধ্যে আমাদের সমাজে ধর্ম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মানুষ সবসময় ধর্ম নিয়ে বেশি সচেতন। সেই যেই ধর্ম হোক না কখনো কখনো এই ধর্ম মানুষের মধ্যে এমনভাবে প্রভাব বিস্তার করে যে সব সময় সব কিছুর মধ্যে ধর্ম খোঁজে। প্রাচীনকাল থেকে মানুষের মধ্যে ধর্ম নিয়ে নানান সংস্কার বিস্তার হয়ে আছে। মানুষ ধর্মের মধ্যে এমনভাবে জর্জরিত হয়ে যায় সে অন্য কিছু বোঝার চেষ্টা করে না, কেবলমাত্র ধর্ম ছাড়া, যার ফলে তার সেই ধর্মের অন্ধকার নিজের জীবনের পাশাপাশি অন্যের জীবনকে দুর্বিষহ করে তোলে। ধর্ম সম্পর্কে মানুষকে অন্ধ বিশ্বাসী না হয়ে সচেতন হতে হবে। জাতি ধর্মের জীবন সহ অন্য কারো জীবন অন্ধকারচ্ছন্ন না করে দেয়। আমাদের ব্যবহারিক জীবনকে সুস্থ এবং স্বাভাবিক করার জন্য ধর্মকে উপস্থাপন করা হয়েছে, এটা কখনোই ভুলে গেলে চলবে না। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল তোমাদের ভাব সম্প্রসারণ এবং প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তর তোমাদের দেওয়া হয়েছে। কয়েকটি জায়গায় প্রিন্টিং মিস্টেক আছে, সেটা একটু কারেকশন করে দিয়েছি, সেগুলো করে নেবে এবং সুন্দর করে খাতায় তা লিখে নির্দিষ্ট সময় বিদ্যালয়ে জমা করবে। ওকে, থ্যাংক ইউ।